ক্ষমতায় 2 মাসেই জনগণের বিপক্ষে সরকার। অভিযোগ বিরোধী দলীয় নেতার। রাষ্ট্রপতির অপসারণ চান নাহিদ, কোনো দলীয়করণ হয়নি দাবি অর্থমন্ত্রীর। জ্বালানি তেলের পাম্পগুলোতে এখন আর দীর্ঘ লাইন নেই, কমেছে লোডশেডিংও। ধীরে ধীরে সবকিছুই ঠিক হয়ে যাবে আশ্বাস জ্বালানি মন্ত্রীর। এই দেশে কেউ সংখ্যালঘু নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। বৃষ্টি আর উজানের ঢলে হাওরে পানি বাড়ছে, সুনামগঞ্জে ডুবেছে প্রায় 200 কোটি টাকার ধান, হচ্ছে নষ্ট আগে কাটা ফসলও, ক্ষতিতে কয়েক লাখ কৃষক। ভুয়া মেডিকেল রিপোর্ট দিয়ে এভারকেয়ারে চিকিৎসা নিতে চেয়েছিলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আইনজীবীদের ট্রাইব্যুনালে শোকজ। ক্ষমতায় বসার মাত্র 2 মাসের মধ্যেই সরকার জনগণের প্রত্যাশার বিপক্ষে চলে গেছে। সংসদে এমন অভিযোগ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আর দলীয়করণের কারণে সরকারের কাছ থেকে আর কোনো প্রত্যাশা নেই বলে মন্তব্য করে রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি বিরোধী দলীয় চিফ হুইপের। এসব মন্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেছেন, সরকার কোনো দলীয়করণ করেনি, বরং বাংলাদেশ ব্যাংকসহ সকল প্রতিষ্ঠানে যোগ্য ব্যক্তিদেরই নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামালের সভাপতিত্বে অধিবেশনে অর্থমন্ত্রী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যাকশন কমিশন বিল এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল পাশের জন্য উত্থাপন করলে তুমুল আপত্তি জানায় বিরোধী দল। যেভাবে বাংলাদেশ ব্যাংকে একটা নিয়োগ হয়েছে, সেভাবে যদি কোনো বিশেষ ব্যক্তিদেরকে মাথায় রেখে এই আইনে বয়সের যে বাধ্যবাধকতা ছিল সেটাকে যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলে মাননীয় মন্ত্রী যেমন দক্ষ এবং যোগ্য লোকের কথা বলেছেন, সেই জায়গাটাতে কিন্তু একটা কন্ট্রাডিকশন তৈরি করবে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেওয়া হয়েছে। ফলে জাতির সামনে এই জিনিসগুলো পরিষ্কার হয়েছে। এখন সামনের আর্থিক খাতে আরো নিয়োগ তারা কি বিবেচনায় দিবেন, এই জন্য আমরা তাদের উপর আস্থা রাখতে পারছি না। এরপর শেয়ার বাজার নিয়ে আলোচনায় অনির্ধারিত বক্তব্য নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। এ সময় বিরোধী দলীয় নেতা বলেন, দলীয়করণের মাধ্যমে এভাবে চলতে থাকলে জনগণের প্রত্যাশা কখনোই পূরণ করতে পারবে না সরকার। সরকারের 2 মাসে যে সমস্ত কার্যকলাপ বেসিক জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের মতো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে যে কাজটা করা হয়েছে এবং সাবেক গভর্নরকে বিদায় দেওয়ার যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, জাতি এটা দেখেছে। এরপর বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাব দেন অর্থমন্ত্রী। বলেন, অতীতে শেয়ার বাজারে দুর্নীতি ও লুটপাট হলেও বিএনপি আমলে কোনো দুর্নীতি হয়নি। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে যে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো বিগত দশকের অধিক সময়ে এই সব ভালো অবস্থাকে ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে। একবার নয়, একাধিকবার লুটপাট করেছে। আপনারা লক্ষ্য করবেন, বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না। পরে তুমুল আপত্তির মুখে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল সংসদে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় সংসদের কেনাকাটায় হরিলুটের কোনো তথ্য পায়নি তদন্ত কমিটি। কেনাকাটা নিয়ে গণমাধ্যমে যে তথ্য এসেছে সেটিও সত্য নয় বলে জানিয়েছেন কমিটির প্রধান ও জাতীয় সংসদের হুইপ বিএম আশরাফ উদ্দিন নিজাম। দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত 5 সদস্যের কমিটি বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। বলা হয়, সংসদ ভবনের ক্যামেরা কেনাকাটায় কোনো আর্থিক দুর্নীতি হয়নি। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে তথ্যের গরমিল আছে, তবে কেনাকাটায় পদ্ধতিগত বিচ্যুতি হয়েছে বলে স্বীকার করেন তদন্ত কমিটির সদস্যরা। হুইপ আশরাফ উদ্দিন নিজাম জানান, এই কেনাকাটার সঙ্গে বর্তমান সংসদের কেউ জড়িত ছিলেন না, কাজটি উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নে দেশের 70% মানুষের আকাঙ্ক্ষাকে সরকার উপেক্ষা করেছে, এমন মন্তব্য করেছেন 11 দলীয় উইকের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। দাবি আদায়ে অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করবে জোটটি। তার আগে 16 মে থেকে 25 জুলাই 7 বিভাগে সমাবেশ হবে। লিয়াজো কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। মানুষের যে প্রদত্ত রায়, প্রায় 70% মানুষ রায়কে অবজ্ঞা করেছে।
সরকারি দল নির্বাচনের আগে সেই প্রতিশ্রুতি দিলেও জনগণের কাছে প্রকাশ্যে ভোট চাইলেও আবার টোটাল মেজরিটির যে তাদের সমর্থনের কথা তারা বলে, দাবি করে তারা, সেটার জোরে জনগণের এই মতকে উপেক্ষা করেছে। বিএনপি অতীতেও নয়, এখনও ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, এমনটা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সব ধর্মের মানুষ যেন সমান অধিকার নিয়ে শান্তিতে বসবাস করতে পারে, তার সরকারের লক্ষ্য তাই। সবাই সমান, কেউ এই দেশে সংখ্যালঘু নয় বলেও মন্তব্য করেন সরকার প্রধান। সচিবালয়ে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের শুভেচ্ছা বিনিময়। কথা বলেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে। এই নির্দেশনা প্রতিটি মানুষের জন্যই। এ সময় ধর্ম নিয়ে তার দল এবং সরকারের অবস্থান বর্ণনা করেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। মুক্তিযুদ্ধের সময় কে কোন ধর্মের অনুসারী, কে বিশ্বাসী কিংবা অবিশ্বাসী, এটি কারো জিজ্ঞাসা ছিল না। কিন্তু তাই এই স্বাধীন বাংলাদেশ আপনার, আমার, আমাদের সকলের। সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে চায় সরকার, বলেন প্রধানমন্ত্রী। যাতে প্রতিটি নাগরিক প্রত্যেকেই যে যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুসরণ, অনুকরণ ও ভোগ করতে পারেন, এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। সম্প্রীতির বাংলাদেশে সবাই যেন শান্তি নিয়ে বসবাস করতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে সরকার, বলেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একটি ক্রেস্ট ও গৌতম বুদ্ধের প্রতিকৃতি তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। আসিফ খান, ডিবিসি নিউজ। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকার কোনো সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। কাল নয়াপল্টনের এই সমাবেশে প্রধানমন্ত্রী দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সমাবেশে শ্রমিক জনতার ঢল নামবে বলেও জানান তিনি। মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। নয়াপল্টনে চলছে সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাবেশ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির নেতারা। জানান, লাখো শ্রমিক জনতার ঢল নামবে এ সমাবেশে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি আগামীকাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। মে দিবসের সেই অনুষ্ঠানটি যথাযোগ্য মর্যাদায় এবং বিপুল শ্রমিক সমাবেশ এখানে ঘটবে, এই নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রায় প্রতিদিনই, প্রায় সপ্তাহ ব্যাপী তারা নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। সব নিয়ে আগামীকাল ঢাকা শহর শ্রমিক সমাবেশ এর যে ঢল, যে র্যালি নামবে, এটা হবে অভূতপূর্ব। নজরুল ইসলাম খান জানান, সমাবেশে দিক নির্দেশনামূলক এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। মাত্র 2 মাস হয়েছে সরকার ক্ষমতায়। আমরা আশা করি না যে এই 2 মাস যথেষ্ট তাদের প্রতিশ্রুতি পালনের জন্য, কিন্তু আমরা এটা আশা করি যে আগামী 5 বছরের মধ্যে নিশ্চয়ই যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার অনেকাংশেই পূর্ণ করা হবে। আমরা আমাদের বক্তব্যে এটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমরা আশা করব যে এই সরকার তার সামর্থ্য পুরাটা নিয়েই চেষ্টা করবে আমাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য। শুক্রবার বেলা 3টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হবে শ্রমিক সমাবেশের কার্যক্রম। শ্রমিক দলের পাশাপাশি যোগ দেবেন ঢাকা সহ আশপাশের জেলার নেতাকর্মীরাও। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওড়াঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর মধ্যে ডুবেছে হাজার হাজার একর জমির পাকা ধান। সুনামগঞ্জে প্রায় 200 কোটি টাকার ধান ডুবে গেছে। আগে কেটে আনা ধানও খলায় নষ্ট হচ্ছে। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত কয়েক লাখ কৃষক। এমন পরিস্থিতিতে সরকারি সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। প্রায় সব হারানোর গল্পটা সুনামগঞ্জ খরচার হাওরের কৃষক রমাকান্ত বর্মনের। দিশেহারা এই কৃষক জানালেন, আচমকা ঢলে ডুবেছে তার নিজের অন্তত 200 মণ ধান। কম বেশি একই চিত্র সুনামগঞ্জের পুরো হাওর জুড়ে। এই মেঘ বৃষ্টির কারণে কেউ গড় এখন পর্যন্ত মনে হয় না 10 মণ ধান নিয়ে গেছে। আর যে ধানে খাটা হয়েছে এই ধানও তো আর গড় নিতে পারে নাই, সবই গেরাইয়া উঠছে। টানা ভারী বর্ষণ এবং অপরিকল্পিত বাঁধের কারণে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে জেলার 137টি ছোট বড় হাওরের বেশিরভাগ ধান পানির নিচে চলে গেছে। আগে কাটা ধান
পচে যাচ্ছে রোদের অভাবে। হাওরে ধান কাটতাছি, কালকে কাটছি পেট পানি, আজকে আরো পানি বাইরে গেছে গা। 3 ভাগের 2 ভাগ লওয়া হয়েছে, 1 ভাগ পানির নিচে আছে। 1400-1500 টাকা রোজ, তা এরপরও মানুষ পাওয়া যাইতেছে না। কৃষি বিভাগের হিসাবে প্রায় 200 কোটি টাকার ধান এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। জলাবদ্ধতা আমাদের প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় 13,000 হেক্টর, এটা আরো বাড়তেও পারে। ফিক্স করে কিছু বলা যাবে না এখনো, যেহেতু এখনো ফসল মাঠে আছে। দেশের হাওড়াঞ্চলের পরতে পরতে এখন কৃষকের জীবন সংগ্রামের দুঃখ গাথা। নেত্রকোনায় 10,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরির বিভিন্ন হাওরে অবাধে ঢুকছে পানি। 15-20 কাঠা জমি লাগাইছি, কিন্তু এক তুলা সম্পদ তুলতে আনতে পারি নাই। বন্যা সবকিছু কায়া ফেলাইছে। কিস্তির বেটাই না প্রতিদিন আইয়া বই থাকে ঘরে কিস্তি দেউন, কিস্তি দিব কি দেয়া, কিস্তি দেউন তো সম্ভব লাগবো। জমিতে পানি থাকায় নামানো যাচ্ছে না হারভেস্টার। বজ্রপাতে মৃত্যুর ঘটনায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। তলে হচ্ছে সব জমি আমরা কামলাও যায় না, এনো হানি জার্মনিয়া তল করে আলছে, কাটারও কোনো ব্যবস্থা না। যেগুলা কাটি আনছি না এগুলা হচ্ছে, আর যেটি বন্ধ করা জমি আছে না এটি হানির তলে। কিশোরগঞ্জে তলিয়ে গেছে 5,000 হেক্টর বোরো ধানের জমি। ক্ষয়ক্ষতি বেশি হয়েছে ইটনা উপজেলায়। ধান পাকার মুহূর্তে পানি আয়া একটা ধাক্কা মাইরে ধান ডুবাই আলছে। কালকে দেখি এতটুক ধান বাসা ছিল, এখন তল হয়ে গেছে গা। জমির কাছে গেলে মনে করেন ভিতর পাইটা জায়গা, কান্দার টেলা মনে করেন খাওয়া দাওয়া সব বন্ধ। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। 51% পর্যন্ত আমরা ফসল কৃষকরা কাটতে পেরেছি। কয়েকদিনের বৃষ্টি কারণে আমাদের এখানে ফসল কিছু তলিয়ে গিয়েছে এবং আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকের একটা তালিকার কাজও আমরা করছি। এদিকে মৌলভীবাজারের অন্তত 800 হেক্টর বোরো ধান পানিতে নিমজ্জিত। তবে উজানে বৃষ্টিপাত কমে আসায় এখানকার নদ নদীর পানিও ধীরে ধীরে কমতে শুরু করেছে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ। বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওড়াঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর মধ্যে ডুবেছে হাজার হাজার একর জমির পাকা ধান। এ নিয়ে আরও জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সনি আহমেদ চৌধুরী। সনি, আপনি তো হবিগঞ্জে আছেন, তো ভারী বৃষ্টিতে হবিগঞ্জের কত হেক্টর জমি আসলে পানির নিচে তলিয়ে গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, সব মিলিয়ে জানতে চাই। কৌরি, আপনাকে জানিয়ে রাখি, এখন আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন শেষ সময়ে কৃষকরা তাদের শেষ সম্বলটুকু দিয়ে তারা চেষ্টা করছেন যতটুকু ধান তারা ঘরে তুলতে পারেন, সেই চেষ্টা কিন্তু আমার পিছনেই চলছে। এখানে একটি জিনিস বলে রাখি, এখানে যে ধানগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু প্রায় 8 থেকে 10 দিন আগে কর্তন করে এখানে ধানের খোলা এনে রাখা হয়েছিল। এরপর কিন্তু টানা বর্ষণে রোদের দেখা না মেলায় কিন্তু অনেক ধানে ইতিমধ্যে চারা গজিয়েছে। এর পাশাপাশি ধানে পছন্দ রয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে কৃষকরা একদিক দিয়ে জমি নিয়ে যেমন পানির নিচে ধান তলিয়ে যাচ্ছে, একই সাথে কিন্তু এখানে যেই বৃষ্টির আগে যে ধান কাটা হয়েছিল সেই ধানে কিন্তু পছন্দ রয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। সব মিলিয়ে কৃষকদের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। আশার খবর হচ্ছে আজকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত কম হওয়ার কারণে রোদের দেখা মিলেছে। পাশাপাশি হবিগঞ্জে গত 24 ঘন্টায় 12 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমরা এখানে কৃষকদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে প্রধানমন্ত্রী গতকাল সংসদে ঘোষণা দিয়েছেন যে টানা 3 মাস কৃষকদের যেই বিশেষ সহযোগিতা করার কথা তিনি বলেছেন। কৃষকরা বলছেন প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যেন তালিকার মাধ্যমে তাদেরকে যেন সহযোগিতা করা হয়। তো এই ছিল হাওর পাড়ের থেকে আমার কাছে সবশেষ। সনি, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে 2023-24 সালের ছবি দিয়ে অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে নগরের বিভিন্ন প্রান্তে জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের কাজ পরিদর্শনের সময় তিনি কথা বলেন। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পূর্ণ সুফল পেতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। নগরীর 57টি খালের মধ্যে অধিকাংশের উন্নয়ন কাজ হলেও নগরীর বিভিন্ন এলাকা এখনও দখলমুক্ত হয়নি। এ কারণে সাম্প্রতিক সময়ে জলাবদ্ধতা তৈরি সহ নানা ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। জলাবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ না নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমকে শাসান প্রতিমন্ত্রী। এদিকে গত বছর জলাবদ্ধতা 60% কমেছে দাবি করে চলতি বছর 70 থেকে 80% নামিয়ে আনার আশ্বাস মেয়রের। তবে স্থানীয়দের অভিযোগ, নগরীর অনেক খাল দখলমুক্ত না হওয়ায় উন্নয়ন কাজের সুফল মিলছে না।
গঙ্গাবাড়ির দিক দিয়ে ভিতরে কিছু জায়গা এখনো দখলত আছে। চুত করা প্রয়োজন, যেগুলো দখল সত্ত্বক আছে সরকারের জায়গা সরকারে নিয়ে যাবে, এখানে পাবলিকের কোনো সাবজেক্ট নেই। আগামী যে বর্ষাকাল আমরা মনে করছি সেটা 5 মাস থাকুক 6 মাস থাকুক, সেটাতে জলাবদ্ধতা কমিয়ে দেওয়ার জন্য 70 থেকে 80 ভাগ ইনশাল্লাহ আমরা চেষ্টা। এই বর্ষাতে আমি চট্টগ্রামবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে 70 থেকে 80 ভাগ আপনার জলাবদ্ধতা থাকবে না। পেট্রোল পাম্পগুলোতে এখন আর দীর্ঘ লাইন নেই। এছাড়া দেশের লোডশেডিংও কমে গেছে। ধীরে ধীরে সবকিছুই ঠিক হয়ে যাবে বলেও আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার সংসদে আলোচনায় অংশ নিয়ে এ কথা জানান তিনি। যে পেট্রোলের সমস্যা, বিদ্যুতের লোডশেডিং, আল্লাহর রহমতে পেট্রোলের লাইন আর নাই। আমরা কাজ করছি, চেষ্টা করছি দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি যে জায়গায় ছিলাম মাননীয় স্পিকার, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুয়া মেডিকেল রিপোর্ট দাখিল করে এভারকারের হাসপাতালে চিকিৎসা নিতে চেয়েছিলেন তিনি। এ ঘটনায় তার আইনজীবীদের শোকজ করেছেন ট্রাইব্যুনাল 1। বিচার কার্যক্রম ব্যাহত করতে এমন প্রতারণার চর্চা করা হয়েছে বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। জুলাই গণ অভ্যুত্থানের মামলায় বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের। এদিন সকালে ট্রাইব্যুনালে আসতে গড়িমসি করলেও দুপুরে কামরুল ইসলামকে হাজির করা হয়। এজলাসে তোলার পর বিচারক জিজ্ঞেস করলে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। পরে ট্রাইব্যুনাল তাদের বিচার শুরুর আদেশ দেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং রাশেদ খান মেনন দুইজনের বিরুদ্ধে 3টা চার্জ গঠন করা হয়েছে। সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে 21 দিন পরে 9 তারিখে। সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এভার কেয়ারে যেতে কামরুল ইসলাম ভুয়া মেডিকেল রিপোর্ট দাখিল করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় তার আইনজীবীদের শোকজ করেছেন ট্রাইব্যুনাল। পিজি হাসপাতালের পরিবর্তে এভার কেয়ার হসপিটালে যে চিকিৎসা নেওয়া সংক্রান্ত যে আদেশটা হয়েছিল সেটা রিকল করেছেন, অর্ডারটা বাতিল করেছেন। পাশাপাশি 15 দিনের মধ্যে জনাব কামরুল ইসলাম সাহেবের আইনজীবীদের কাছে তারা একটা শোকজ করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেন আসামি পক্ষের আইনজীবী। কোনো রকম ফেক ডকুমেন্ট দেওয়ার আমাদের কোনো সুযোগ নেই, কোনো ফেক ডকুমেন্ট আমরা প্রডিউস করিও নেই। আর আমাদের এই ডকুমেন্টের উপর বেস করে মোস্ট প্রবাবলি ট্রাইব্যুনাল কোনো অর্ডার দেয় নাই। এদিকে সারা দেশ থেকে আসা শতাধিক গুমের অভিযোগ নিয়ে কাজ করার কথা জানায় প্রসিকিউশন। একই সাথে চিফ প্রসিকিউটর বলেন, মানবতা বিরোধী অপরাধের সকল ঘটনার বিচার হবে। আমাদের প্রায় 30টা কেস আমাদের ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিটের অপেক্ষায়। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। নির্ধারিত বাজেট থাকলেও গত 17 বছরে স্বাস্থ্য খাতে যথাযথ ব্যয় করেনি কোনো সরকার। ফলে কৃত্রিম কিছু সংকট তৈরি হয়েছে। তবে হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে 250 শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের স্বাস্থ্য সহায়তা কার্যক্রমে এসব কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এ সময় যক্ষ্মাসহ সংক্রামক রোগের বিস্তার রোধে বাংলাদেশকে $6 লাখ জিন এক্সপার্ট কার্ট্রিজ এবং শিশুদের জন্য 11,000 কোর্সের টিবি ওষুধ সহায়তা স্বাস্থ্যমন্ত্রীর কাছে তুলে দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় রাষ্ট্রদূত হলেন বাংলাদেশ সরকারের পাশে থেকে স্বাস্থ্য খাতের সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধার এবং সুশাসন জোরদারে কাজ করে যাবে তার সরকার। স্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি সুস্থ, সহনশীল ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। আমাদের কোনো শর্টেজ নেই, আমাদের ম্যান পাওয়ার শর্টেজ নেই। শর্টেজ একটা জিনিস আপনারা জানেন, 17টা বছর টাকা ছিল, কাজ হয় নাই, প্রপারলি হয় নাই। আমি কাউকে ব্লেম করব না। আমরা রেগুলারাইজ করার চেষ্টা করতেছি। আমাদের এই বাজেটটা পরে ইনশাল্লাহ আমরা মোর এফিসিয়েন্টলি, মোর অনেস্টলি আমরা বাকি কাজগুলি ইনশাল্লাহ করবো। আপনাদের সহযোগিতা চাই।